খুদে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হলো স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন। এতে 1 লাখের বেশি প্রার্থীকে ভোট দিলেন প্রায় 1,15,00,000 ভোটার। এর পরিচালনায় ছিল নির্বাচন কমিশন। শিক্ষামন্ত্রী বলছেন, মাধ্যমিক পর্যায়ের এই নির্বাচনের মধ্য দিয়ে সব শিশু দায়িত্বশীল হবে, সবাই মিলে কিভাবে সিদ্ধান্ত নিতে হবে সেটি শিখবে। স্বাগত রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আর সবশেষের খবরের আলোচনার বিশ্লেষণ সাথে নিয়ে আছি আমি মাহমুদা মনিকা। খেলার আনন্দ হতাশার খবর জানাবো আমি জহিরুল ইসলাম। শুরুতে জানাচ্ছি শিরোনাম। আগামী বাজেটের সর্বোচ্চ ভ্যাট হার হচ্ছে 10%, 9% নয়, জানালেন অর্থমন্ত্রী। বিজ্ঞান লেখক অভিজিৎ হত্যা চাকরিচ্যুত মেজর জিয়ার নির্দেশে আদালতে অভিযোগপত্র। নারী সাফে ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, মৌসুমী ও সাবিনার গোল। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে বিজ্ঞাপনে বাংলা ভাষার বিকৃতি। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। জুলাই থেকে বিভিন্ন পণ্য ও সেবায় সর্বোচ্চ ভ্যাট 10%, এখন যা আছে 15%। এছাড়া নতুন আইনে ভ্যাটের 5 ও 7% আরও 2টি স্তর থাকতে পারে বলেও জানালেন অর্থমন্ত্রী। সন্ধ্যায় NEC সম্মেলন কক্ষে প্রাক বাজেট আলোচনা শেষে তিনি আরও জানান, জুলাই থেকে শুরু হচ্ছে স্কুল, কলেজ, MPO ভুক্তি। 1991 সালে দেশে চালু হয় ভ্যাট ব্যবস্থা। আইন করে বিভিন্ন পণ্য ও সেবায় 15% ভ্যাট আরোপ করে সরকার। তবে ব্যবসার সক্ষমতা, পণ্যমূল্য সহ নানা বিষয় বিবেচনায় কমানোও হয় ভ্যাটের হার। এতে স্বকীয়তা হারায় আইনটি। এ প্রেক্ষিতে 2012 সালে হয় নতুন ভ্যাট আইন। সেখানেও একক ও সর্বোচ্চ হার 15। তবে ব্যবসায়ীরা এটি মানতে রাজি না হওয়ায় আটকে আছে বাস্তবায়ন। এবার আর পেছাতে চায় না সরকার। অর্থমন্ত্রী জানিয়েছেন, জুলাইয়ে কার্যকর হবে নতুন ভ্যাট আইন। থাকবে 3টি স্তর আর সর্বোচ্চ হার হবে 10। আমাদের 3 রকম রেট আমরা চিন্তা করে রেখেছি। একটি হচ্ছে 5%, একটি 7.5%, একটি 10%। আমি যা বলছি এগুলো কিন্তু একটিও কিন্তু ইয়েস নয়, এগুলো সবগুলো কিন্তু সাবজেক্টিভ। 15% থাকবে না, থাকবেই না। এটা আগামী বাজেটে রপ্তানি খাত প্রাধান্য পাবে জানিয়ে মন্ত্রী বলেন, এতে সমন্বয় হবে রপ্তানিতে প্রণোদনার হার। কর্মসংস্থান বাড়িয়ে ব্যয় কমানো হবে সামাজিক সুরক্ষা খাতে। আর বেসরকারি স্কুল, কলেজ, MPO ভুক্তির জন্য বরাদ্দ থাকবে বাজেটে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের MPO ভুক্তটি কয়েক বছরতে আমরা করতে পারিনি। আমরা আগামী বছর থেকে আমরা শুরু করব এবং ফেজ ওয়াইজ ইন 3 ইয়ার্স আমরা যেগুলো আমাদের এখন আমরা অলরেডি গ্রহণ করেছি, যেগুলো MPভুক্ত হওয়া দরকার, সেগুলো আমরা বাস্তবায়ন করব। খেলাপি ঋণ কমাতে উন্নত দেশের মতো দেউলিয়া আইন হচ্ছে জানিয়ে আহম মুস্তফা কামাল বলেন, কোনো প্রতিষ্ঠান ঋণ শোধে ব্যর্থ হলে তা নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হবে। এমপ্লয়মেন্ট যদি কোনো লাগে একই রকম। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগে অগ্রণী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় অর্থমন্ত্রী জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে শুরু হচ্ছে অভিযান। মানুষ ব্যাংকে যেতে ভয় পায়, তাই প্রধানমন্ত্রীকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ মন্ত্রণালয়কে দুর্নীতি মুক্তের কথাও জানিয়েছেন তিনি। দুর্নীতি কম বেশ সকল দেশেই থাকে। এখন এই দুর্নীতিটা চাইলে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু সম্পূর্ণ এটাকে যে এরোড করা যাবে হয়তো সেরকম সুযোগ থাকবে না, কিন্তু অনেক নিয়ন্ত্রণের মাঝে নিয়ে আসা যায়। সব পর্যায়ে গ্যাসের দাম 103% বাড়ানোর প্রস্তাবে শেষ হলো 4 দিনের গণশুনানি। টিসিবি মিলনায়তনে আজ শুনানি হয়েছে কর্ণফুলী ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির। এখন 90 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC-কে। 2018 এপ্রিলে শুরু হয় LNG আমদানি। প্রতি ঘনমিটার দাম পড়ে প্রায় 30 টাকা। দেশীয় গ্যাসের চেয়ে এই দাম 4 গুণেরও বেশি। সে বছরই গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছিল BERC। তবে ভোট সামনে থাকায় 4,500 কোটি টাকা ভর্তুকি দিয়ে আগের দামই বহাল রাখে সরকার। এদিকে ভোটের পরই দাম বাড়াতে একজোট হয় গ্যাস কোম্পানিগুলো।
আর তাদের প্রস্তাবে সাড়া দিয়ে 11 মার্চ থেকে শুরু হয় গণশুনানি। সর্বশেষ ঘোষিত গ্যাসের মূল্যহার নির্ধারণ সময় কোম্পানির বিতরণ মার্জিন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি না পাওয়া ও বছর বছর পরিচালন ব্যয় বৃদ্ধি ইত্যাদি বাস্তব বিষয়াদি বিবেচনাপূর্বক বিতরণ মার্জিন বৃদ্ধির প্রস্তাব করা হবে। এবার সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম গড়ে 103% বাড়ানোর প্রস্তাব দিয়েছে সব বিতরণ প্রতিষ্ঠান। এটি কার্যকর হলে 2 বার্নারের চুলা 800 থেকে বেড়ে 1440 টাকা, 1 বার্নারের দাম 750 থেকে বেড়ে হবে 1350 টাকা। তবে সার কারখানায় সবচেয়ে বেশি 211% দাম বাড়াতে চায় কোম্পানিগুলো। শুনানিতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করে সেবার মান নিয়েও প্রশ্ন তুলেন ভোক্তারা। আমি একটা পণ্য কিনবো কিন্তু পণ্য পাবো না, তাকে পরিশোধ করবো, এটা আসলে কিভাবে সম্ভব? এই সিএনজির মূল্য ফার্দার যদি বাড়ে, এটা সাধারণ মানুষের ভিতরে তো ইমপ্যাক্ট করবেই। সমাপনী বক্তব্যে দাম বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করেন বিইআরসি চেয়ারম্যানও। পাশাপাশি গ্রাহকদের দেন আতঙ্কিত না হওয়ার পরামর্শ। এই যে অ্যানালাইসিসটা প্রস্তাবের ভিত্তিতে উঠে আসে, এতে করে জনগণ আতঙ্কিত হয়, এটা আমার মনে হয় ঠিক নয়। এই জন্য আগামীতে গ্যাস সেক্টর এন্টিটিগুলোকে আমি বলবো যতটুকু প্রয়োজন ততটুকুই আমার মনে হয় আপনারা প্রস্তাব করবেন, তাতে করে বিভ্রান্তিটা মনে হয় এড়ানো সম্ভব হবে। আগামীতে ভোক্তার অংশগ্রহণ বাড়াতে স্থানীয় পর্যায়ে গণশুনানির কথাও বলেন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। পাশাপাশি গ্যাস কোম্পানিগুলোর প্রতি দুর্নীতি কমানোর আহ্বানও তার। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহিদ এবং জহির, যেটি আমরা দেখছিলাম যে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া এবং সেই সাথে শতাংশের বিষয়টি আমার যথেষ্ট মনে হয়েছে যে নজরে নেবার মতো। এবং আমি মনে করি যে এই গ্যাস যে দাম বাড়ানো যে যদি 103% বাড়ানো হয়, সেক্ষেত্রে আসলে গ্রাহক সেবার মানটি আসলে মাথায় রেখে তারা বাড়াচ্ছে কিনা। কারণ এখন গ্রাহক যে সেবা পাচ্ছে, এখন তারা যে বিল দিয়ে যাচ্ছে, সেটি আসলে বাড়ানোর ক্ষেত্রে যুক্তিযুক্ত কিনা। এবং সেই সাথে যে এই গ্যাসের যে অনিয়ম বা অবৈধ সংযোগগুলো ছিল, সেই বিষয়গুলোকে মাথায় রেখে সার্বিকভাবে গ্রাহক আসলে কতটুকু এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটি কিন্তু মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি প্রিপেইড গ্যাস মিটারের কাজ শুরু হলেও সেটি কিন্তু এখনও খুব ভালো অগ্রগতি নেই। কারণ প্রিপেইড যদি থেকে থাকে, সেক্ষেত্রে যে গ্যাসের ভৌতিক বিল সবকিছু মিলে কিন্তু একটা নিয়ন্ত্রণের জায়গায় আসতে পারে। অবশ্যই মৌমিতা, তাদের দক্ষতা অনেক বাড়ানো দরকার। 103 ভাগ যে কোনো পণ্যেই যখন 103 ভাগ প্রস্তাব করা হয় বাড়ানোর ক্ষেত্রে, যেটা একটা গত 40 বছর ধরেই যে প্রোডাক্ট আমি বিক্রি করছি, সেই প্রোডাক্ট হঠাৎ করে 103 ভাগ বাড়ানো, সেটা অদক্ষতার চূড়ান্ত প্রমাণ। এবং এই জিনিসটা আসলে নজরে নিয়ে আসা দরকার। আমি কতটুকু বাড়াতে পারি, যৌক্তিক কারণে বাড়তেই পারে, কিন্তু এটি একটি পণ্য, এটা মনে রাখতে হবে। এবং এটার জন্য সারা দেশের মানুষ ক্রেতা হিসেবে সেই সাথে যে এলএনজির কথা যেটি বলা হচ্ছে যে আসলে গ্রাহক সেবার নিশ্চিত করার জন্য সরকারের ভর্তুকি সবকিছু মিলে সেটি আসলে মানসম্মত হচ্ছে কিনা, নাকি সেটা অন্য কোনো উদ্দেশ্যে যাচ্ছে, অন্য কোনো কারো মুনাফা অর্জনের দিকে যাচ্ছে, সেই বিষয়গুলো লক্ষ্য রেখে আসলে এগুলো উচিত বলে আমি মনে করি। জাহিদ, মৌমিতা ডোমেস্টিক ইউজের কথা বলছে। আমি অনেক বিজনেস প্রোডাক্ট আছে যেখানে আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেয়ে থাকি। তো এই সিদ্ধান্তের পর হয়তো দেখা যাবে যে 360 একটা প্রভাব পড়তে পারে অনেক পণ্যের দাম। আরএমজি সেক্টরের কথা বলা যেতে পারে, সব সেক্টরে এটা একটা এফেক্ট পড়বে। আপনি 100 টাকার প্রোডাক্ট যদি 200 টাকা কাঁচামাল কিনেন, তাহলে সেটা আবার ভ্যালু অ্যাডেড হয়ে দেখা যায় যে এটা আরো 100 টাকা বেড়ে যাচ্ছে। সবকিছুর সব ধরনের একটি জায়গায় রেখে সেটির দাম নিয়ন্ত্রণ করা হোক এবং সেটি গ্রাহক সেবার মান মাথায় রেখে এগুলো হোক বলে আমরা আশা করি। যাচ্ছি পরের খবরে। সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়ার নির্দেশে বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে বলে আদালতকে জানিয়েছে পুলিশ। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম এর অভিযোগপত্র জমা দিয়েছেন। এতে বলা হয়েছে আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান জিয়ার নির্দেশে অভিজিৎকে হত্যা করা হয়। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এই ঘটনায় 12 জন জড়িত আছেন। এদের মধ্যে 5 জঙ্গির পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি। একজন মারা গেছে বন্দুকযুদ্ধে। বাকি 6 জনের মধ্যে 4 জন কারাগারে, জিয়া সহ পলাতক রয়েছেন 2 জন। অভিযুক্ত সব আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। 2015 সালের 26 ফেব্রুয়ারি রাতে 21শে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে দুর্বৃত্তরা অভিজিৎ রায়কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা এবং তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে গুরুতর আহত করে। মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে 25 মার্চ। দানবীর রণদা প্রসাদ সাহার আদর্শে অনুপ্রাণিত হয়ে নারী শিক্ষার প্রসারে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণ প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
তানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান ও কুমুদিনীর ৮৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে কুমুদিনী কমপ্লেক্সে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটোরিয়াম সহ ১২টি প্রকল্পের উদ্বোধন আর ১৯টি প্রকল্পের ভিত্তি স্থাপন করেন তিনি। পরে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এবছর রণদা প্রসাদ সম্মাননা পেলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কাজী নজরুল ইসলাম, প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ এবং নজরুল গবেষক ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। যেমন নারী শিক্ষার প্রসার ঘটানো থেকে শুরু করে আত্মমানবতার সেবার যে দৃষ্টান্ত অনুসরণ করে গেছেন, যে দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন, সেই দৃষ্টান্ত অনুসরণ করার আমাদের দেশে অনেক বিত্তশালী আছে, তারাও করতে পারেন। তাহলে আর আমাদের দেশে মানুষের কোনো কষ্ট থাকবে না। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে আবারও নিজের প্রতিজ্ঞার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। করতে পারে না, বাংলাদেশকে আজকে আর কেউ করুণার চোখে দেখে না, বরং সারা বিশ্ব এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এই গত 10 বছরের মধ্যে এই পরিবর্তনটা আনতে পেরেছি, কাজে বাংলাদেশকে নিয়ে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে চাই। এর আগে পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত হলে মনোমুগ্ধকর ডিসপ্লের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীরা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টাঙ্গাইল। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে দেওয়া 10 বছরের সাজা স্থগিত চেয়ে লিভ টু আপিল করেছেন খালেদা জিয়া। একই সঙ্গে চাওয়া হয়েছে জামিন। সকালে আপিল বিভাগে এই আবেদন করা হয়েছে। গত বছরের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন ঢাকার 5ম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে 30 অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করে হাইকোর্ট। এছাড়া খালেদা জিয়ার বড় ছেলে তারেক সহ সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, কামাল উদ্দিন সিদ্দিকী এবং মমিনুর রহমানকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। খালেদা জিয়া সহ 6 আসামির সবাইকে 2 কোটি টাকা করে করা হয় জরিমানা। আদালতের প্রতি আমাদের যে অনাস্থা সেটা অ্যাপিলেট ডিভিশনে জানিয়েছিলাম। এত সত্ত্বেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধি করা হয়েছে। আমরা সেই সাজা বৃদ্ধির যে করা হয়েছে তার স্টে চেয়েছি, পাশাপাশি ওনার জামিন চেয়েছি। কোর্টে যে আমরা ব্যাখ্যা দিয়েছি, হাইকোর্ট আমাদের ব্যাখ্যা অ্যাকসেপ্ট করেছে এবং উনি মূল আসামি, কাজে ওনার সাজা বাড়িয়ে দিয়েছে। কাজে এখানে আমরা মনে করি আইনগত কোনো ব্যত্যয় ঘটেনি, বরং সাজা কম দেওয়া হয়েছে। কাজেই এখন আমরা এই দুটো রায় ইনশাআল্লাহ আপিল বিভাগে মোকাবিলার জন্য আমরা প্রস্তুত। ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের চিঠি দিয়ে অভিনন্দন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিগগিরই নির্বাচিত নেতাদের অভিষেক হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ। এদিকে পুনর্নির্বাচনের দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছে কয়েকজন শিক্ষার্থী। পুনর্নির্বাচন মামলা প্রত্যাহার সহ 4 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে বুধবার রাত থেকে আমরণ অনশন করছেন কয়েকজন ছাত্রী। একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে অনশন করছে নির্বাচনে অংশ নেওয়া কয়েকজন প্রার্থী। মিথ্যা মামলা যে করা হয়েছে আমাদের 40 জনের অজ্ঞাতনামা, ওইটা হচ্ছে প্রত্যাহার করতে হবে। যে প্রবোজ ম্যাম ওনার কোনো কেয়ারই নাই যে আমরা আছি কি না এরকম নিয়ে। এদিকে হল প্রশাসন বলছে তারা ছাত্রীদেরকে নানাভাবে হলে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাদেরকে ভেতর থেকে নিয়ে আসবার জন্য সকল প্রক্রিয়া আমরা করেছি, কিন্তু তারা ভেতরে আসবেন না, এটি তাদের পণ, তারা ভেতরে আসবেন না। তবে ডাকসুর নবনির্বাচিত ভিপি বলছেন শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে আছেন তিনি। তারা যদি চায় যে আমি ভিপি হিসেবেই তাদের জন্য ভিপি দায়িত্ব নিয়ে তাদের জন্য আন্দোলন সংগ্রাম লড়াই করি, আমি সেটা করব। আর তারা যদি না চায় তাহলে আমি সেই পদে আমি দায়িত্ব গ্রহণ করব না। ছাত্রলীগ বলছে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতেই কিছু শিক্ষার্থী আন্দোলন করছে, যা অযৌক্তিক। বিভ্রান্তি তৈরি করে আবার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পরাজিত করার চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিন পরে ডাকসু নির্বাচন হয়েছে, সফলভাবে ডাকসু নির্বাচন হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা ম্যান্ডেট প্রাপ্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে আমরা কাজ করব। ছাত্রছাত্রীদের সহনশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রার্থীদের চিঠি দেওয়া হয়েছে, অভিনন্দন জানানো হয়েছে। সুতরাং উপাচার্য তার সুবিধাজনক সময়ে মিটিং ডাকবেন, ডাকসুর যে কমিটি, নির্বাচিত কমিটি তাদের, এবং অভিষেকের দিনও তিনি ঠিক করে দেবেন। ডাকসু নির্বাচন নিয়ে নানা বিতর্ক চললেও স্বাভাবিক গতিতেই চলছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম।
নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাই চেষ্টায় আলামত হিসেবে জব্দ পিস্তলটি অকেজো এবং খেলনা বলে জানিয়েছে সিআইডির প্রতিবেদন। তদন্তে উড়োজাহাজটির পাইলট, ক্রু সহ 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটে। উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় নিহত পলাশ আহমেদের কাছে থাকা পিস্তলটি নিয়ে বিভ্রান্তি ছিল শুরু থেকেই। অপারেশন পরিচালনাকারী সংস্থা গোলাগুলিতে পলাশ মারা গেছে বলে উল্লেখ করায় তার কাছে পাওয়া অস্ত্রটি কতটা মারাত্মক সেটি নিয়েও আগ্রহ তৈরি হয়। পরে আদালতের নির্দেশে সেই অস্ত্রটির ব্যালাস্টিক পরীক্ষা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বিজ্ঞ আদালতের আদেশ মূলে আমরা যে পিস্তলটা জব্দ করা হয়েছে ওটা আমরা সিআইডি ব্যালাস্টিকের কাছে প্রেরণ করেছি। গতকাল আমি সিআইডি দামপাড়া থেকে ওই রিপোর্টটা সংগ্রহ করি। বিশেষজ্ঞ আজকে জানায় যে ওটা একটা অকেজো খেলনা পিস্তল। এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটনে আরও জিজ্ঞাসাবাদ জরুরি বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ইতোমধ্যে ডাকা হয়েছে সেই উড়োজাহাজের পাইলট, কেবিন ক্রুদের। চাওয়া হয়েছে বিমানের ভেতরের কথোপকথনের রেকর্ড, ঢাকা বিমানবন্দরের ভিডিও ফুটেজ। এছাড়া যোগাযোগ করা হচ্ছে নিহত পলাশ আহমেদের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শিমলার সাথেও। এই মামলা সংক্রান্তে আমরা যতটুকু সম্ভব ওই বিমানে ওই দিন যেসব যাত্রী ছিল তাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করার চেষ্টা করব এবং মামলা সংশ্লিষ্ট যারা আছে প্রত্যেককেই জিজ্ঞাসা করার চেষ্টা করব। ঘটনার দিন ছিনতাইকারী হিসেবে শুধু পলাশের নামই জানিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। তবে মামলার এজাহারে পলাশের পাশাপাশি অজ্ঞাত আরও আসামি উল্লেখ থাকায় আর কেউ জড়িত কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে চায় পুলিশ। পলাশ আগে কি করত কিংবা ঘটনার আগে পরে তার কোথায় গিয়ে সবগুলো বিষয় আমাদের মাথায় আছে এবং সবগুলো বিষয় নিয়েই আমরা তদন্ত করছি বিষয়টা। গেল 24 ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী ফ্লাইট BG-147 ছিনতাইয়ের চেষ্টা করে পলাশ আহমেদ। পরে কমান্ডো অভিযানে প্রাণ হারায় পলাশ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনে 1 লাখের বেশি প্রার্থীকে ভোট দিলেন প্রায় 1,15,00,000 ভোটার। এর পরিচালনা ছিল নির্বাচন কমিশন। ভোটের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় মোতায়েন ছিল নিরাপত্তা রক্ষী। এতে প্রতিটি স্কুল থেকে সবচেয়ে বেশি ভোট পাওয়া 8 জনকে নেতা নির্বাচন করা হবে। স্কুলের সার্বিক উন্নয়ন সহ নানা কাজে নেতৃত্ব দিবেন তারা। ভোট পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ জাগিয়ে তোলাই এর লক্ষ্য। মাধ্যমিক পর্যায়ে এই নির্বাচনের শিশুরা শিখবে সবাই মিলে কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। কোকাকোলায় বিকৃতভাবে বাংলা শব্দ ব্যবহার কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল আহসান এবং বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোকাকোলা পানীয়ের গায়ে প্যারা, মাথা নষ্ট, ব্যাপক ক্রাশ সহ বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে। গত 27 ফেব্রুয়ারি বাংলা ভাষার বিকৃতি হচ্ছে অভিযোগ করে এর বিরুদ্ধে রিট করেন এক আইনজীবী। এসব শব্দ ব্যবহার করে বিজ্ঞাপন প্রচারের অভিযোগে কোকাকোলার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চেয়েছে হাইকোর্ট। তথ্য সচিব, শিল্প সচিব, আইন সচিব, সংস্কৃতি সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক এবং কোকাকোলার ব্যবস্থাপনা পরিচালক সহ 9 জনকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। জাহিদ এবং জহির এই নিয়ে আমরা বেশ কিছু মতামত চেয়েছিলাম দর্শকের কাছে, সেটি আমরা পেয়েছি। বিজ্ঞাপনে বাংলা ভাষার বিকৃতি নিয়ে রানা যিনি মনে করছেন, তিনি বলছেন যে ভাষার দাবিতে রক্ত দিতে হয়েছে, তার বিকৃতি দুঃখজনক। মাসুদ বলছেন এই ব্যাপারে সরকারের স্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। প্রিন্সের দাবি তথ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ নিতে হবে। মিতু বলছেন বাংলা ভাষা শিক্ষায় স্কুল পর্যায় থেকে গুরুত্ব দিতে হবে। সুদীপ তার পরামর্শ, ভাষা বিকৃতি রোধে কঠোর আইন করতে হবে। জহির বলছেন বিজ্ঞাপন ছাড়াও রেডিওতে নজরদারি প্রয়োজন। দর্শকদের ধন্যবাদ তাদের মতামতের জন্য। এই ছিল আজকের রাত 9টায় বাংলাদেশ।